স্বামীর অল্প ইনকামেও সংসার খরচ কমিয়ে ঘরে বসেই হাজার হাজার টাকা জমানো সম্ভব। কিভাবে খুবই অল্প খরচে আমি সংসার চালাই, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। মাত্র 250 টাকার সবজি বাজার দিয়ে কিভাবে এক সপ্তাহেরও আরও অনেক বেশি দিন চালিয়ে নিই। হিসেব আর বুদ্ধি করে চললে একটা সংসার থেকেও মাসে মাসে হাজার হাজার টাকা জমানো সম্ভব বা বাঁচানো সম্ভব। অভাবের সংসারে থেকেও প্রত্যেক মাসে হাজার হাজার টাকা জমাতে পারবেন শুধুমাত্র এই কয়েকটি টিপস ফলো করে চললেই। আমি যে টিপসগুলি ফলো করে অনেক বেশি উপকৃত হই, টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলোকে পূরণ করি, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। দারুণ দারুণ 8টি টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। সংসার খরচ কমানোর এই টিপসগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে প্রত্যেক মাসে অবশ্যই 3 থেকে 4 হাজার টাকা বাড়িতে বসেই অনায়াসে জমাতে পারবেন। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো যাই হোক, এখানে কিছু লাউয়ের ডগা আনা হয়েছে আর এগুলো কিন্তু আমরা কিনে আনিনি, একজন আমাদেরকে পাঠিয়েছে বললে ভুল হবে। আমার হাজবেন্ড গিয়েছিল তো একটা জমির ব্যাপারে কথা বলতে। তো অনেক দিন থেকে একটা জমি বিক্রির কথা হচ্ছিল। তো আমার হাজবেন্ড যে জব করে, তো ওখানে যে স্যার রয়েছে, তো স্যার হচ্ছে ওই জমিটা কিনবে। তো সেটার জন্য অনেক দিন থেকেই কথা চলছে জমিটা কিনবে। আসলে বর্তমান সময়ে জমি কেনা কিন্তু এতটাও সহজ নয়, কারণ প্রচুর পরিমাণে দাম। আর সত্যি বলতে এখন কিন্তু আর কেউ জমি বিক্রি করতে চায় না। এখন কিন্তু সবাই চায় যেন আরো বেশি বেশি করে জমি কিনে রাখে। তো অনেক দিন থেকেই কথা হচ্ছিল। যাই হোক, ফাইনালি কিন্তু জমিটা ওরা বিক্রি করবে। তো সেজন্যই কিন্তু ওদের বাড়ি গিয়েছিল। তো গ্রামে যেহেতু বাড়িটা, তো সেখানে অনেক সুন্দর লাউয়ের গাছ ছিল। তো আমার হাজবেন্ডকে এই যে লাউয়ের ডগাগুলো কিন্তু তারা দিয়ে পাঠিয়েছিল। আর আমার হাজবেন্ড যে জমিটা স্যারকে কিনে দিয়েছে, তো সেখান থেকেও কিন্তু কিছুটা টাকা আমরা পাবো। তো কত টাকা পাবো, কিভাবে পাবো, অবশ্যই একটা ভিডিওতে পরে শেয়ার করব। আসলে একটা সংসারে চলতে গেলে অনেক দিক ভেবে চিন্তেই চলতে হয়। কিভাবে সংসারে আয় উন্নতি, কিভাবে আমরা একটা সংসারে টাকা বাঁচাতে পারবো, টাকা ইনকাম করতে পারবো, সেগুলো কিন্তু পুরোপুরি আমাদের উপর নির্ভর করে। প্রত্যেকটা দিকেই কিন্তু আমাদের নজর রাখতে হয়। কিভাবে চললে একটা সংসারে আমরা ভালো থাকবো, কিভাবে চললে আমরা একটু হলেও টাকা বেশি ইনকাম করতে পারবো, সংসারটিকে সুন্দরভাবে চালাতে পারবো, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলোকে পূরণ করতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হয়। তো জমিটা কিনে দেওয়াতে সেখানে কত টাকা আমরা পাবো অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, তার আগে কিন্তু এদিকে আজকে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিয়েছি। যেহেতু বাড়িতে মেহমান এসেছিল, তো আমার ভাগনাগুলো এসেছিল, তো ভাগনাগুলো ওখানে ঘুমিয়েছিল। আমার 2টা ভাগনা এসেছে আর ভাস্তা এসেছে। তো ওরা ওখানে ঘুমিয়েছিল, সেজন্য কিন্তু বেডরুমটা একেবারে এলোমেলো হয়েছিল। তো তারপরে কিন্তু আমি বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু কিন্তু আজকে কেচে দেব। আর এখন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ, কাপড়গুলো শুকোতে খুব একটা বেশি সময় লাগে না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি বিছানা চাদরটা ওদিকে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আমার সংসারের এখন একটা একটা করে কাজ করে নেব। তো আজকে আমার ছেলের স্কুল বন্ধ ছিল, সেজন্য কিন্তু বাড়িতেই থাকবে। আর বাড়িতে থাকলে তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। তো যাই হোক, ও কিন্তু ছবি আঁকতে অনেক পছন্দ করে। তো সেজন্য ও কিন্তু বসে পড়েছে ওখানে ছবি আঁকতে। আর এদিকে আমার ছোট্ট সোনাটা তো খেলা নিয়ে ব্যস্ত। ও তো ঘরের কোনো জিনিস ঠিক মতো রাখবে না, সমস্ত কিছুই এলোমেলো করে রেখে দেবে। তো আমার কিন্তু এখন এটাই কাজ, ওকে সামলানো, ওর সমস্ত কিছু আবার গুছিয়ে রাখা। তো এইভাবে কিন্তু এখন আমাকে চলতে হচ্ছে। তো যাই হোক, দিনগুলো কিন্তু আমার বেশ ভালোই কাটছে ওকে নিয়ে, কারণ আমার অনেক বেশি ভালো লাগে এভাবে বাচ্চাদের সাথে সময় কাটাতে। আসলে আমার সংসারে যেহেতু আর সেরকম কোনো মানুষ নেই, তো সেই জন্য কিন্তু ওদের সাথেই আমার সময়টা বেশ ভালোই কেটে যায়। আমার ছোট্ট মেয়েটার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সময়টা ভালোই কেটে যায়, যেহেতু বাড়িতে কোনো লোকজন বেশি নেই। তো সেজন্যই
একা সংসারে থাকাটা অনেকটাই কষ্টের। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু একটু হলেও আমার কষ্টটা দূর করে দিয়েছে, কারণ কথা বলার আমার একমাত্র সঙ্গী এখন ও হয়ে গেছে। আবির কিন্তু খুব একটা বাড়িতে থাকে না, স্কুল খেলাধুলো এগুলো নিয়েও অনেক বেশি ব্যস্ত থাকে। আর যখন বাড়িতে থাকে তখন কিন্তু ও বেশিরভাগ ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকে। তো সেজন্যই তো আমার মেয়েটার সাথে গল্প করতে করতেই কিন্তু আমার সময়গুলো এখন এভাবেই কেটে যায়। তো ওকে ওখানে বসিয়ে দিয়ে ওখানে খেলতে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে কাজগুলো করে নেব। তবে আমার মেয়েটা কিন্তু এক জায়গায় কখনোই স্থির বসে থাকবে না, এদিক সেদিক চলে যাবে। তো যাই হোক, এভাবে কিন্তু আমাকে কাজগুলো করতে হয়, ওকেও দেখতে হয়, আর তার সাথে আমার কাজগুলো কিন্তু করতে হয়। সবাই আমার সোনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন ভালো থাকে, সুস্থ থাকে। জীবনে ভালো থাকাটা, সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। আসলে বাচ্চারা যখন ভালো থাকে তখন কিন্তু মায়েদের মনটাও অনেক বেশি ভালো থাকে। আর বাচ্চাদের শরীর যখন খারাপ হয়, অসুস্থ হয়, তখন কিন্তু মায়েদের মনটা আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। আমরা কিন্তু কখনোই ভালো থাকতে পারি না। বাচ্চার সুখে কিন্তু মায়ের সুখ, আর এটাই কিন্তু সত্যি। তো সেই জন্য সবাই আমার সোনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এদিকে কিছু বাজার আনা হয়েছিল, তো তারপরে কিন্তু আমি এখন বাজারগুলোকে গুছিয়ে নেব। আর সবজির ব্যাগটা ওখানে রেখেছিলাম, আমার মেয়ে তো কি করেছে কি বলবো, সমস্ত কিছু এলোমেলো করে রেখে দিচ্ছিল আর দেখছিল কি কি বাজার করা হয়েছে। তো মেয়ে মানুষ বলে কথা। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখন একটা একটা করে সমস্ত কিছু সবজি গুছিয়ে নেব। আমার সংসারে খুবই অল্প মানুষ, তো সেজন্য খুব একটা বেশি আমার সবজি দরকার হয় না। তবে বিশেষ করে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো একটু বেশি দরকার হয়, তো সেগুলোই বেশিরভাগ আনা হয়। আর আলুটা আমার লাগবেই, কারণ প্রত্যেকটা তরকারিতে আমাকে বেশিরভাগ আলু দিতেই হয়, আমার হাজবেন্ড পছন্দ করে। তো সেজন্য আলুটা অবশ্যই আনতেই হবে। তো সে আমার প্রয়োজন মতোই কিন্তু এখানে বাজারগুলো করা হয়েছে। খুবই অল্প টাকার কিন্তু এখানে বাজার, মাত্র 250 টাকার বাজার, খুব একটা কিন্তু না। আর এই বাজারগুলো কিন্তু আমার এক সপ্তাহেরও আরও বেশি দিন আমি চালিয়ে নিই, কারণ ওই যে বললাম আমার সংসারে খুবই অল্প মানুষ, আর রান্না বাড়ার ঝামেলা আমি খুবই কম রাখি। একটা বা দুইটা রান্না করলে আমার হয়ে যায়। আর এমনিতেও বেশিরভাগ আমি এক টাইম রান্না করি, তো সেজন্যই এক টাইম রান্না করলে আমার 2 টাইম হয়ে যায়। আর রাত্রে শুধু রুটি করি, রাত্রে কিন্তু আর ভাত করি না, দিনের বেলা ভাত করে নিই, কারণ রাত্রে আমার হাজবেন্ড রুটি খায়, আর তার সাথে এখন আমিও রুটি খাই অনেক দিন থেকেই। তো সেজন্য কিন্তু আর ভাত রান্না করা হয় না। আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, গ্যাসের তো প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। তো একটু বুদ্ধি করে না চললে কিন্তু হয় না। সংসারে ভালো থাকতে গেলে, টাকা সেভ করতে হলে অবশ্যই এই দিকগুলো আমাদের একটু হিসেব করে চলতে হবে, কারণ বর্তমান সময়ে হিসেব আর বুদ্ধি করে না চললে একটা সংসারে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না, আর কখনোই টাকা জমাতে পারবেন না। তো সেজন্য অবশ্যই এই বুদ্ধিগুলো আমাদের কাজে লাগাতে হবে। তো যাই হোক, খুব একটা বেশি বাজার করা হয়নি। আসলে আমার যখন যেগুলো শেষ হয়ে যায় সেগুলোই কিন্তু নিয়ে আসি। আমার যেহেতু একেবারে বাজারে বাড়ি, তো সেজন্য আমার খুব একটা কষ্ট হয় না। আর আমি কিন্তু পাইকারি দোকান থেকে কিনে থাকি, তো আমার অনেক বেশি সুবিধা হয়। আমি যদি একটা জিনিসও কিনতে যাই, তাও কিন্তু পাইকারি দামটাই নেয়, খুব একটা বেশি দেয় না। তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো সেই জন্য কিন্তু আমার যখন যে জিনিসগুলো শেষ হয়ে যায় সেই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করি। একবারে যে সমস্ত কিছু কিনতে হয় সেরকম কিন্তু না, কারণ আমার সংসারে খুবই অল্প মানুষ আমরা, তো সেই জন্য আমার যতটুকু দরকার হয় ঠিক ততটাই নিয়ে আসি। আর প্রয়োজনের অতিরিক্ত আমার মতে কখনই কোনো কিছু কেনা উচিত নয়। সেই জন্য আমি চেষ্টা করি যতটুকু আমার সংসারে দরকার ঠিক ততটাই নিয়ে আসার। আর সেজন্য হয়তো আমি অনেক টাকাও সেভ করতে পারি আর ভালো থাকতে পারি। একটা সংসারে থাকতে গেলে আমাদের প্রত্যেকটা দিক ভেবেচিন্তে কিন্তু চলতে হয়। তো যাই হোক, সংসার খরচ কমানোর আমি 8টি দারুণ দারুণ টিপস এখানে শেয়ার করেছি। তো আশা করছি একটু হলেও সবার কাছে উপকারে আসবে। তো আমার প্রথম টিপস হচ্ছে, মাসের শুরুতে খরচের সঠিক পরিকল্পনা করবেন। মাসের শুরুতে যদি আপনি খরচের সঠিক পরিকল্পনা করেন যে আমার এই মাসে এগুলো দরকার আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে পারবেন। 2 নাম্বার টিপস হচ্ছে, সব সময় আয় বুঝে ব্যয় করবেন, যেটা আমি অনেক বেশিরভাগ ভিডিওতে আমি বলে থাকি।
অবশ্যই আমাদের আয় বুঝেই ব্যয় করা উচিত একটা সংসারে, যেমন আয় সেই অনুযায়ী কিন্তু চলতে হবে। 3 নাম্বার টিপস হচ্ছে সব সময় হিসেব করে খরচ করবেন। হাতে টাকা আসলে হাবিজাবি জিনিস কিনে ঘর ভর্তি করবেন না। আমরা কি করি, যখনই আমাদের হাতে অনেক টাকা আসে বা আমরা যখনই বেতন তুলি তখনই আমরা কি করি, জিনিসপত্র কিনে পুরো ঘর ভর্তি করে ফেলি, যেগুলো করলে কখনোই আপনি সেখান থেকে টাকা জমাতে পারবেন না, বরঞ্চ আরও অনেক টাকা আপনার খরচ হয়ে যাবে। তো এই যে অবশ্যই সেই দিকগুলো ভেবেচিন্তে চলতে হবে। তো যাই হোক, আমার 4 নম্বর টিপস হচ্ছে বাইরের খাবার খাওয়া বাদ দিন। আমরা কি করি, বেশি পরিমাণে বাইরের খাবার খাই। আসলে বাইরের খাবার অনেক বেশি সুস্বাদু হয়, কিন্তু সেখানে যে তেল মশলা এগুলো অনেক বেশি পরিমাণে দেওয়া থাকে, যেগুলো আমাদের শরীরে অনেক ক্ষতি করে। তো অবশ্যই বাইরের খাবার বাদ দিতে হবে। 5 নম্বর হচ্ছে গ্যাস বিদ্যুৎ ব্যবহারে সচেতন হন। বিনা কারণে লাইট ফ্যান এগুলো কিন্তু জ্বালিয়ে রাখবেন না। অবশ্যই আমাদের গ্যাস আর বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে, কারণ গ্যাসের প্রচুর পরিমাণে দাম আর বিদ্যুৎ বিলও কিন্তু অনেক সময় অনেক বেশি পরিমাণে চলে আসে। তো অবশ্যই সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। 6 নম্বর টিপস হচ্ছে বিলাসবহুল সৌন্দর্য পণ্য এড়িয়ে চলুন। যেটা আমার আয়ের বাইরে, আয়ের ঊর্ধ্বে, সেটা কিন্তু কখনোই কেনা যাবে না। 7 নম্বর টিপস হচ্ছে সব খরচের শেষে হাতে যা টাকা থাকবে তা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন, কারণ অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার। যখনই আপনার খরচ করা শেষ হয়ে যাবে, হাতে যে টাকাটা থাকবে সেটা অবশ্যই আমাদের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে হবে। সেটা কিন্তু একেবারে প্রয়োজন ছাড়া কখনোই তুলতে যাবেন না। এই সেভিংসটা কিন্তু আপনাকে করতেই হবে, যতই কষ্ট হোক আর যাই হোক, একটু কষ্ট করে হলে একটা সংসারকে চালিয়ে নিয়ে অবশ্যই সেই টাকাটা আপনাকে জমিয়ে রাখতে হবে। এতে কিন্তু অবশ্যই একটা সংসারে আপনি অনেক টাকাও জমাতে পারবেন আর অবশ্যই পরবর্তীতে ভালো থাকতে পারবেন। তো যাই হোক, 8 নম্বর টিপস হচ্ছে কেনাকাটার সময় কার্ডের বদলে অবশ্যই নগদ টাকা ব্যবহার করবেন। আসলে আমরা যখন কেনাকাটা করতে যাই, যদি কার্ড ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক টাকার জিনিসপত্র কিনে ফেলি, কারণ কার্ড থেকে টাকাটা গেলে খুব একটা কিন্তু গায়ে লাগে না, আমরা বুঝতেও পারি না। আর যদি নগদ টাকা দিয়ে নিই তখন কিন্তু দেখবেন একটু হলেও আপনার কষ্ট হবে। তো অবশ্যই কিন্তু কার্ডের বদলে নগদ টাকা ব্যবহার করবেন। এতে কিন্তু কেনাকাটার পরিমাণটা আপনার একটু হলেও কমে যাবে আর অবশ্যই সেটা নিজের আয়ের মধ্যেই করবেন। তো অবশ্যই কার্ডের বদলে কিন্তু নগদ টাকা ব্যবহার করবেন, এতে কিন্তু একটু হলেও আপনার টাকাটা বাঁচাতে পারবেন। তো যাই হোক, আমি যে 8টি টিপস বলেছি, তো আপনারা অবশ্যই সেগুলো মেনে চলবেন। দেখবেন সংসারের খরচ থেকে প্রত্যেক মাসে কিন্তু 3 থেকে 4 হাজার টাকা অনায়াসে কিন্তু আপনারা বাঁচাতে পারবেন। আমি যে টিপসগুলি ফলো করে চলি সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছেও একটু হলেও ভালো লাগবে। বিশেষ করে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন, কারণ একটা সংসারে নতুন আসলে কিন্তু আমরা অনেক কিছুই জানি না, বুঝি না, না জেনে কিন্তু অনেক টাকা খরচ করে ফেলি, অনেক জিনিসপত্র কিনে ফেলি, যেগুলো পরবর্তীতে কিন্তু পড়েই থাকে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি। তো অবশ্যই আমরা যদি এই খরচগুলো বাদ দিয়ে চলি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারি। যতটুকু আপনার দরকার সব সময় চেষ্টা করবেন ঠিক ততটাই কেনাকাটা করার, এর বাইরে কিন্তু কখনোই করবেন না। একটা সংসারে যতটুকু দরকার ঠিক সেইভাবে চলবেন আর অবশ্যই নিজের আয়ের মধ্যে চলার চেষ্টা করবেন। আয় বুঝে ব্যয় করার চেষ্টা করবেন, যেটা আমি আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি। কারণ আপনি আয় বুঝে ব্যয় না করলে সেখান থেকে কিন্তু আপনার ব্যয়টা আরও অনেক পরিমাণে চলে যাবে, সেখান থেকে কিন্তু আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না। আর অবশ্যই টাকা সঞ্চয় করাটা অনেক বেশি দরকার বর্তমান সময়ে, কারণ টাকা ছাড়া দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কিন্তু আপনার পাশে থাকবে না। যার যত বেশি টাকা তার তত বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর এটাই কিন্তু সত্যি। কথাগুলো শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু বাস্তব, আমাদের সমাজের বাস্তব নিয়ম। তো যাই হোক, আপনারা কোন টিপসটা মেনে চলেন না, অবশ্যই সেই টিপসগুলি মেনে চলার চেষ্টা করবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।